আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। 2 বছরে 4 লাখাধিক সেনা হারিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত 11। মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র। মিশর কি শীঘ্রই যুদ্ধ ঘোষণা করবে? ফিলিস্তিনিদের ভিটেমাটি কেড়ে নেয়ার নতুন ছক ইসরায়েলের। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত যেন থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না, বরং দিন যত গড়াচ্ছে যুদ্ধের ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ততই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ সম্প্রতি যে তথ্য সামনে এনেছে তার রীতিমতো চমকে ওঠার মতো। কারণ তাদের দাবি অনুযায়ী গত 2 বছরের এই রক্তক্ষয়ী সংঘাতে রাশিয়া তাদের 4 লাখেরও বেশি সৈন্য হারিয়েছে। এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এটি যুদ্ধের ময়দানে রাশিয়ার বিশাল বিপর্যয়ের একটি চিত্র তুলে ধরে, যা ক্রেমলিন বারবার অস্বীকার করে আসলেও আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। ইউক্রেনের দেওয়া তথ্যে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত নিহত এবং আহত মিলিয়ে রাশিয়ার মোট সেনা ও কর্মকর্তার সংখ্যা 4,12,400 জনে পৌঁছেছে, এবং এর মধ্যে শুধুমাত্র গত 24 ঘণ্টায় 1,130 জন রুশ সেনা নিহত হয়েছে বলে কিয়েভ দাবি করেছে, যা ইঙ্গিত দেয় যে ফ্রন্টলাইনে লড়াইয়ের তীব্রতা কতটা বেড়েছে। তবে শুধু মানুষের প্রাণহানিই নয়, রাশিয়ার সামরিক সরঞ্জামের ক্ষতির পরিমাণও আকাশচুম্বী। কারণ কিয়েভের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে রুশ বাহিনী 6,570টি ট্যাঙ্ক, 12,500টিরও বেশি আর্মার্ড কম্ব্যাট ভেহিকল বা সাজোয়া যান এবং 10,000-এরও বেশি আর্টিলারি সিস্টেম হারিয়েছে, যা একটি দেশের সামরিক সক্ষমতার জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হতে পারে। যুদ্ধের এই পর্যায়ে এসে রাশিয়া তাদের পুরনো আমলের সোভিয়েত যুগের অস্ত্রভাণ্ডার ব্যবহার করতে বাধ্য হচ্ছে বলেও বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, কারণ আধুনিক সরঞ্জামের যোগান দেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকেও ইউক্রেনের বিপুল ক্ষয়ক্ষতির দাবি করা হয়, কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন যে আক্রমণকারী শক্তি হিসেবে রাশিয়ার ক্ষতির পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি। এই বিশাল সংখ্যক সেনা হারানোর ফলে রাশিয়ার অভ্যন্তরীণ জনমিতি এবং শ্রম বাজারেও বড় ধরনের প্রভাব পড়ছে, যা দীর্ঘমেয়াদে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। যুদ্ধের এই পরিসংখ্যান যদি সত্য হয়, তবে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে কোনো একক দেশের জন্য সবচেয়ে বড় সামরিক বিপর্যয় হিসেবে ইতিহাসে স্থান পাবে। গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির আশা জাগলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি তো হয়নি, বরং তা আরও জটিল আকার ধারণ করেছে। কারণ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলি বিমান হামলায় আবারও রক্ত ঝরেছে ফিলিস্তিনিদের, যেখানে নারী ও শিশুসহ অন্তত 11 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। মধ্য গাজার দেইর আল বালা এবং জেইতুন এলাকায় চালানো এই বিমান হামলাগুলো এমন এক সময়ে ঘটল যখন আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তির জন্য জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আবাসিক ভবনে হামলা চালানো হয়, যার ফলে ঘুমের মধ্যেই অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন এবং উদ্ধার কাজেও বাধা সৃষ্টি হচ্ছে, কারণ ইসরায়েলি ড্রোনগুলো আকাশে অবিরাম চক্কর দিচ্ছে। এই হামলার মাধ্যমে ইসরায়েল কারত যুদ্ধবিরতির চলমান আলোচনাকে হুমকির মুখে ফেলে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, কারণ হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বেসামরিক নাগরিকদের উপর হামলা অব্যাহত থাকলে কোনো ধরনের সমঝোতা সম্ভব নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 96 জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা 170 ছাড়িয়েছে, যাদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। মানবিক সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে গাজায় এখন আর কোনো নিরাপদ স্থান নেই এবং রাফা সীমান্তে ইসরায়েলি অভিযানের হুমকি লক্ষ লক্ষ বাস্তুচ্যুত মানুষের মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এই হামলার রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার কট্টর ডানপন্থী জোট সরকারের চাপ সামলাতে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অনড় অবস্থানে রয়েছেন,
যদিও আন্তর্জাতিক আদালত এবং মানবাধিকার সংস্থাগুলো গাজায় সম্ভাব্য গণহত্যার বিষয়ে সতর্ক করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ককে আরও তলানিতে নিয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এবং ইসরায়েলের সুরক্ষায় ওই অঞ্চলে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করেছে, যা ভূরাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। পেন্টাগন নিশ্চিত করেছে যে ইউএসএস আইজেনহাওয়ার নামক এই বিশাল বিমানবাহী রণতরীটি লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং এটি এর আগে পাঠানো ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে যুক্ত হয়ে মার্কিন সামরিক উপস্থিতিকে অভূতপূর্ব মাত্রায় নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল ইরান এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলো, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদেরকে সতর্কবার্তা দেওয়া, যাতে তারা ইসরায়েল হামাস সংঘাতে সরাসরি জড়িয়ে না পড়ে। একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে শুধুমাত্র একটি বিমানবাহী জাহাজই থাকে না, এর সাথে থাকে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার এবং সাবমেরিন, যা যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযান চালাতে সক্ষম। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এই রণতরী পাঠানোর উদ্দেশ্য যুদ্ধ বাঁধানো নয়, বরং ডিটারেন্স বা প্রতিরোধ গড়ে তোলা, যাতে অঞ্চলটিতে সংঘাত ছড়িয়ে পড়া রোধ করা যায়। তবে বিশ্লেষকরা মনে করছেন, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর এই নজিরবিহীন উপস্থিতি পরিস্থিতির ভুল বোঝাবুঝি বা ছোটখাটো কোনো সংঘাত থেকে বড় আকারের আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। বিশেষ করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর উপর হুথি বিদ্রোহীদের ক্রমাগত হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে রাশিয়া এবং চীনও যুক্তরাষ্ট্রের এই সামরিক সমাবেশের ওপর কড়া নজর রাখছে এবং তারা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে কূটনৈতিকভাবে সরব হয়েছে। গাজা সীমান্তে ইসরায়েলি অভিযানের সম্ভাবনা নিয়ে মিশরের উদ্বেগ এবং সতর্কতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, মিশর কি শীঘ্রই যুদ্ধের ঘোষণা দিতে পারে, নাকি এটি কেবলই কূটনৈতিক চাপ প্রয়োগের কৌশল? রাফা সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনী যদি বড় ধরনের স্থলঅভিযান শুরু করে, তবে তা মিশরের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে গণ্য হবে বলে কায়রো বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ফিলিস্তিনিদের জোরপূর্বক সিনাই উপদ্বীপে ঠেলে দেওয়ার কোনো চক্রান্ত মিশর মেনে নেবে না, কারণ এটি শুধুমাত্র মানবিক বিপর্যয়ই ডেকে আনবে না, বরং ১৯৭৯ সালে ইসরায়েলের সাথে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড শান্তি চুক্তিকেও অকার্যকর করে দিতে পারে। মিশরের এই কঠোর অবস্থানের পেছনে মূল কারণ হল তাদের নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা এবং ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের ভবিষ্যৎ নিশ্চিত করা, কারণ ফিলিস্তিনিরা একবার গাজা ছেড়ে সিনাইয়ে চলে আসলে তারা আর কখনোই নিজেদের ভিটেমাটিতে ফিরতে পারবে না, এমন আশঙ্কা প্রবল। সম্প্রতি মিশর সীমান্তে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং কাঁটাতারের বেড়া ও দেয়াল শক্তিশালী করেছে, যা একটি সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত দেয়। তবে অর্থনৈতিকভাবে সংকটে থাকা মিশর আসলেই সরাসরি যুদ্ধে জড়াবে কিনা তা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত রয়েছে। অনেকের মতে মিশর হয়তো সরাসরি যুদ্ধ ঘোষণা করবে না, কিন্তু তারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা বা সিনাই সীমান্তে সামরিক মহড়া চালানোর মতো কঠোর পদক্ষেপ নিতে পারে। ইসরায়েলের পক্ষ থেকেও রাফা সীমান্তে নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ তারা দাবি করছে হামাস এই সীমান্ত ব্যবহার করে অস্ত্র চোরাচালান করছে। দুই দেশের এই মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে। ইতিহাস সাক্ষী, এই অঞ্চলে একটি ভুল পদক্ষেপ পুরো মানচিত্র বদলে দিতে পারে। মিশর যদি শেষ পর্যন্ত শান্তি চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয়, তবে তা গত ৪ দশকের ভূ রাজনীতিকে সম্পূর্ণ উল্টে দেবে। এই টানটান উত্তেজনার মুহূর্তে পরবর্তী ঘটনাপ্রবাহ কী হতে পারে তা জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিলিস্তিনির ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের ইতিহাস দীর্ঘদিনের হলেও সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভিটেমাটি কেড়ে নেওয়ার জন্য ইসরায়েল সরকার এক নতুন এবং অত্যন্ত সুপরিকল্পিত ছক বাস্তবায়ন করতে শুরু করেছে, যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। ইসরায়েলের বর্তমান কট্টর ডানপন্থী সরকার, বিশেষ করে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, এমন কিছু আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন যার মাধ্যমে পশ্চিম তীরে বিস্তম্ভ এলাকাকে রাষ্ট্রীয় জমি বা স্টেট ল্যান্ড হিসাবে ঘোষণা করা হচ্ছে।
এই নতুন কৌশলের মাধ্যমে তারা ব্যক্তিগত মালিকানাধীন ফিলিস্তিনি জমিগুলোকে আইনি মারপ্যাচে বাজেয়াপ্ত করছে এবং সেখানে দ্রুত ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দিচ্ছে। সম্প্রতি পশ্চিম তীরের জর্ডান উপত্যকা এবং এর আশেপাশের এলাকায় ৮০০ হেক্টরেরও বেশি জমিকে ইসরায়েলি ভূখণ্ড হিসাবে ঘোষণা করা হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে এককভাবে সবচেয়ে বড় ভূমি দখলের ঘটনা। মানবাধিকার সংস্থা পিস নাও এবং বিটসালেম রিপোর্ট করেছে যে এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল ফিলিস্তিনি গ্রামগুলোকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করে ফেলা এবং ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে কোনো সম্ভাবনাকে ভৌগোলিকভাবে অসম্ভব করে তোলা। ফিলিস্তিনিরা অভিযোগ করছেন যে তাদের জমিতে চাষাবাদ করতে বাধা দেওয়া হচ্ছে, জলপাই গাছ কেটে ফেলা হচ্ছে এবং বসতি স্থাপনকারীরা সেনাবাহিনীর পাহারায় তাদের উপর হামলা চালাচ্ছে। এই নতুন ছকের আওতায় ইসরায়েল এমন সব এলাকায় বসতি করছে যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ফিলিস্তিনিরা কোনোভাবেই একটি অখণ্ড ভূখণ্ড না পায়। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এই বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা করলেও ইসরায়েল তা তোয়াক্কা করছে না। এই ভূমি দখলের প্রক্রিয়া কেবল রাজনৈতিক সমস্যা নয়, এটি হাজার হাজার ফিলিস্তিনি পরিবারের রুটিরুজির ওপর আঘাত, কারণ কৃষি তাদের আয়ের প্রধান উৎস। ইসরায়েলের এই আগ্রাসী নীতি যদি অব্যাহত থাকে, তবে দ্বিরাষ্ট্র সমাধান বা টু স্টেট সলিউশন চিরতরে হারিয়ে যাবে। দর্শক, অন্যের জমি কেড়ে নেওয়া এবং মানুষকে গৃহহীন করার এই আধুনিক কৌশল সম্পর্কে আপনার মানবিক দৃষ্টিভঙ্গি কী তা অবশ্যই কমেন্টে জানাবেন।